হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, গত ভিডিওতে তোমাদেরকে সরল সুদ কষার 13 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা তার পরেরগুলো আলোচনা করে আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে কমেন্ট বক্সে টাইপ করে আমাকে জানাবে যে স্যার এই অঙ্কটা বুঝতে পারছি না। আমরা তোমাদেরকে বোঝানোর জন্য আমি সবসময় আছি। তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। আমরা আজকে 14 নম্বর অঙ্ক থেকে তোমাদেরকে শুরু করছি। দেখো 14 নম্বর অঙ্ক। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করতে হবে। দেখো লক্ষ্য করো, অমল রায় ব্যাংকে রেখেছে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে একই পরিমাণ টাকা 2000 টাকা রেখেছে। 3 বছর পর অমল রায় ফেরত পাচ্ছে 2360 টাকা আর পশুপতি ঘোষ ফেরত পাচ্ছে 2480 টাকা। তা তোমাদের বছরটা দেওয়া আছে 3 বছর, আসলটা তোমাদের দেওয়া আছে, সুদটা আমরা বার করতে পারবো। তাহলে আমাদের রেট অফ পার্সেন্টেজ অর্থাৎ সুদের হার আমাদেরকে বার করতে হবে। দুটো সুদের হার বার করে তাদের অনুপাত করে দিলে অঙ্কটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে প্রথম আমরা কী লিখবো, দেখো অমল রায় ব্যাংকে রেখেছে 2000 টাকা, ফেরত পেয়েছে 2360 টাকা। তাহলে ব্যাংকের সুদের পরিমাণ প্রথমে এখানে অমল রায় বলে লিখবে, অমল রায়। তাহলে ব্যাংকের সুদ, ব্যাংকের সুদ কত হচ্ছে, 2000 টাকা রেখেছিল, 2360 টাকা ফেরত পেয়েছে। তাহলে 2360 মাইনাস 2000 সমান 360 টাকা। এটা হচ্ছে বড় হাতের আয়টা। তাহলে আসল তাহলে 2000। সময় দেখো, সময় 3 বছর দেওয়া আছে। তাহলে ওই একই সূত্র, পিটিআর বাই 100 সমান আই, পি সমান 2000, টি সমান দেখো 3, আর সমান দেওয়া নেই, লিখলাম আর বাই 100 সমান 360। অতএব আর সমান তাহলে হবে তোমার এই 0 0 কেটে দাও, তাহলে 360 বাই 60 সমান 6। তাহলে আর সমান হলো 6। তাহলে এই 6টা পার্সেন্টেজটা বেরোলো কোন, ব্যাংকের সুদের হার। ব্যাংকের সুদের হার বেরোলো তোমার 6%। এবার আমরা পশুপতি ঘোষ, দেখো পশুপতি ঘোষ এখানে এইভাবে লিখবে, হেডিং করবে পশুপতি ঘোষ। পশুপতি ঘোষ কোথায় রেখেছে, পোস্ট অফিসে। তাহলে পোস্ট অফিসের সুদ, পোস্ট অফিসের সুদ কত না 2480 টাকা ফেরত পেয়েছে। দেখো 2000 টাকা রেখেছিল, তার মানে 480 টাকা সে সুদ পেয়েছে। দেখো আসল তাহলে কত, আমরা জানি আসল পি সমান হচ্ছে তোমার 2000 টাকা দেওয়া আছে, সময় টি সমান দেখো 3 বছর। তাহলে ওই একই সূত্র, পিটিআর বাই 100 সমান আই। তাহলে পি মানে 2000, টি মানে 3, আর মানে আর বাই 100 সমান 480। তাহলে অতএব আর সমান 480 100 বাই 2000 গুণিত 3, 0 0 0 0 0 কেটে দাও, 2 24 3 8। তাহলে 8 টাকা হলো। তাহলে সুদের হারের অনুপাত, তাহলে সুদের হারের অনুপাত কী লিখব, তাহলে 6:8 সমান 3:4। এটা অ্যান্সার। 3 দুগুণে 6, 4 দুগুণে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো তাহলে এর পরের অঙ্ক, 14 অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমি স্যার বুঝতে পারছি না। তাহলে আমি আবার চেষ্টা করব, আমার যথাসাধ্য আমি চেষ্টা করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। এবার আসছি 15 দাগের অঙ্ক। দেখো 15 দাগের অঙ্কটা তোমরা একটু পড়ে নাও, নিশ্চয়ই তোমাদের সকলের সামনে বই আছে। 15 দাগের অঙ্কটা খুব সোজা অঙ্ক। দেখো, এক তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করেছে। 5 বছর সেই ধার শোধ করতে গিয়ে 22,125 টাকা দিতে হয়েছে। তাহলে 15 দাগে দেখো অঙ্কটা,
তাহলে আসল হচ্ছে তোমার 15,000 টাকা সে ধার করেছিল, এটা আসল। শোধ করেছে কত না, তাহলে যেটা শোধ করেছে তাহলে সুদ বেরোবে সেটা থেকে 15,000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 22,125 টাকা মাইনাস 15,000 টাকা, তাহলে বিয়োগ করে হবে 7,125 টাকা। এটা হচ্ছে সুদ। সময়টা দেখো 5 বছর, সময় দেওয়া আছে দেখো 5 বছর। তাহলে কী বার করতে বলেছে? সুদের হার। তাহলে আর সমান কত? ওই একই সূত্র, P/100 সমান বড় হাতের আই। পি এর জায়গা বসিয়ে দাও 15,000, টি এর জায়গা বসিয়ে দাও 5, আরটা আর লিখলাম বাই 100 সমান 7,125। দেখো এই 0 0 কেটে দাও, তাহলে আর সমান 7,125 বাই 150 ইন্টু 5, 5 দিয়ে কাটো, 5 14 70, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটো 30, এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 285, এটা 3 দিয়ে কাটলে 3 10 30, এটা 3 দিয়ে কাটলে 3 9 27, 3 5 15 সমান দেখো 9.5, আর কাটবে না, এখানে 10,000 যেহেতু সুবিধা হবে 9.5। অতএব সুদের হার, অতএব দিয়ে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক অবশ্যই অতএব দিয়ে লিখবে। তাহলে এটা উত্তর হলো সুদের হার 9.5% বা 9.12% লেখা থাকতে পারে, ওর কোনো অসুবিধা নেই। 9.5 আর 9.12 একই। এবার আমরা আসছি 16 দাগের অঙ্ক। দেখো 16 দাগের অঙ্কটা, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর গ্রহণের সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখলেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পেয়েছেন। ব্যাংক এবং পোস্ট অফিসে সরল সুদের হার 5% এবং 6%। তিনি কোথায় কত টাকা রেখেছেন? দেখো 1 লক্ষ টাকা পেয়েছে, কিছুটা ব্যাংকে রেখেছে, কিছুটা পোস্ট অফিসে রেখেছে। তাহলে ব্যাংকে কতটা রেখেছে জানি না, ওটা আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে মনে করি এইভাবে লিখবে, মনে করি ব্যাংকে রেখেছেন x টাকা, তাহলে অবশ্যই পোস্ট অফিসে বাকিটা, তাহলে পোস্ট অফিসে রেখেছেন, তাহলে 1 লক্ষ মাইনাস এক্স, এটা পোস্ট অফিসে রেখেছেন। দিয়ে দেখো বলেছে সুদের হারটা দেওয়া আছে ব্যাংকের 5% আর পোস্ট অফিসের 6%, টোটাল সুদটা পেয়েছে 5400 টাকা। এটাকে সমীকরণ আকারে করো। দেখো ব্যাংকের x টাকা, তাহলে সমীকরণ না লিখে শর্তানুসারে লিখবে, আরও ভালো হবে, জিনিসটা ক্লিয়ার হবে। সমীকরণ তো করছো না, শর্তানুসারে লেখো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে। শর্তানুসারে দেখো ব্যাংকের x টাকা রেখেছে, ব্যাংকের রেট অফ পার্সেন্টেজ বা সুদের হার দেওয়া আছে 5%, 5/100 লিখলাম। সময়টা দেখো দেওয়া আছে কত বছর, কিছুটা ব্যাংকে রেখেছে সুদ বাবদ ব্যাংকের শুধু 1 বছর পর, প্রতি বছর বলেছে, তার মানে 1 প্লাস এখানে কত রেখেছে 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু কত পার্সেন্ট, দেখো 6%, তাহলে 6/100 ইন্টু 1 সমান টোটাল সুদ পেয়েছে 5400 টাকা। এবার এটা ক্যালকুলেশন করে দাও, তাহলেই হয়ে যাবে। 5 20 100, তাহলে এটা x/20 প্লাস 3 দুগুণে 6 50, তার মানে 3 লক্ষ মাইনাস 3x/50 সমান 5400। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, 3-এর সঙ্গে 1 লাখ গুণ করে 3 লাখ মাইনাস 3x বাই নিচে 50 আর এর লসাগু হবে 100, তাহলে এটা 5x প্লাস এটা 2 6x সমান 5400। এবার দেখো তাহলে 6 লক্ষ, এই যে প্লাস 5x আর মাইনাস 6x, তাহলে বিয়োগ করে কত হয় মাইনাস x সমান, এটার সঙ্গে গুণ করে দিচ্ছি 5 4 0 0 0 0, 5,40,000 মাইনাস x সমান এই 6 লাখ টাকা কোথায় চলে যাচ্ছে, তাহলে দেখো বিয়োগ করে হবে মাইনাস 60,000, তাহলে x সমান হচ্ছে তোমার 60,000। দেখো
এখানে জায়গাটা নেই, আমি ওপরটা একটু মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ওপরটা মুছে দিয়ে আমি বাকি অঙ্কটা করছি। তাহলে ব্যাংকে তেমন টাকা বেরোলো কত, তাহলে ব্যাংকে রাখলো, ব্যাংকে রেখেছেন যেটা বেরিয়েছে তোমার এক্সট্রা সেটা, তার মানে 60,000 টাকা তিনি ব্যাংকে রেখেছেন। তাহলে বাকি টাকা, তাহলে 1 লক্ষ টাকা মোট, 1 লক্ষ টাকার মধ্যে 60,000 টাকা যদি ব্যাংকে রাখে, তাহলে বাকি টাকাটা রেখেছেন নিশ্চয়ই পোস্ট অফিসে। অতএব পোস্ট অফিসে রেখেছেন, পোস্ট অফিসে লিখে নেবে এটা 1 লক্ষ মাইনাস 60,000 সমান 40,000 টাকা। অবশ্যই এককগুলো লিখবে। এবার প্রত্যেকটা অঙ্কর শেষে অবশ্যই উত্তর লিখে দেবে অতএব দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে। আর আমার এই প্রচেষ্টা তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, তারা উপকৃত হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে ঠিক হচ্ছে বা অসুবিধা থাকলে আবার কমেন্ট বক্সে তুমি অঙ্ক টাইপ করে আমাকে পাঠিয়ে দিও, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপরের অঙ্ক দেখো 17 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো একটু বড় হবে আগের অঙ্কগুলোর থেকে। দেখো 17 অঙ্কটা তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে। 17 অঙ্ক আর 16 অঙ্কটা দেখো একই টাইপের অঙ্ক। রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে রাখেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকের 7%। 2 বছর পর, সব একই অঙ্ক। দেখো অঙ্কটা টোটালি এক অঙ্ক, মাত্র সময়টা ওটা 1 বছর ছিল, এটা 2 বছর আছে, আর টাকার অ্যামাউন্টটা কম আছে। এটা 1 লক্ষ ছিল, ওটা 10,000 আছে। একদম সেম অঙ্ক, আমি করিয়ে দিচ্ছি, অসুবিধা কিছু নাই। দেখো 17 দাগে প্রথমে দেখো দুটি ব্যাংকে রেখেছেন। আমি লিখছি, প্রথমে লিখছি প্রথম ব্যাংকে রেখেছেন ধরো X টাকা। প্রথম ব্যাংকে রেখেছেন X টাকা। তাহলে জেনারেলি দ্বিতীয় ব্যাংকে কত হবে? দ্বিতীয় ব্যাংকে রেখেছেন, তাহলে মোট 10,000 টাকার মধ্যে X টাকা যদি প্রথম ব্যাংকে রেখেছেন, দ্বিতীয় ব্যাংক এই টাকাটা হবে। দিয়ে এবার শর্তানুসারে আগের অঙ্কটার মতন একটু ফলো করো। আগের অঙ্কটা দেখো ঠিক একই অঙ্ক, X গুণিত পার্সেন্টেজটা আছে। দেখো প্রথম ব্যাংকের পার্সেন্টেজ নিশ্চয়ই 6%, 6%। বছর দেখো 2। দ্বিতীয় ব্যাংকে রেখেছে 10,000 মাইনাস X ইন্টু পার্সেন্টেজ দেখো 7% ইন্টু 2, তাহলে টোটাল অ্যামাউন্ট মানে সুদটা হচ্ছে 1280 টাকা। 1280। এবার এটা ক্যালকুলেশন করে দাও। 50 দেখো 3 দুগুণে 25, তাহলে 3x বাই 25 প্লাস 70,000 মাইনাস 7x বাই 50। নিশ্চয়ই এটা বুঝতে পারলে 2 আর 100 কেটে 50, এই 7 এর সঙ্গে ওপরটা গুণ করে দিয়েছি, ইজিক্যাল টু 1280। দিয়ে 25 আর 50-এর লসাগু নিশ্চয়ই জানো 100 না 50 লসাগু হবে 50, তাহলে 6x প্লাস 70,000 মাইনাস 7x সমান 1280। তাহলে 6x থেকে 7x গেলে মাইনাস x প্লাস 70,000 সমান, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায় 0 0 5 8 40 0 5 12 60 64 64,000। তাহলে মাইনাস x সমান এই 70,000 টাকা ধরে গেলে তাহলে কত থাকছে? মাইনাস 70,000 প্লাস 64,000। তাহলে মাইনাস x সমান মাইনাস 6,000। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, x সমান 6,000। তাহলে তিনি প্রথম ব্যাংকে রেখেছেন কত? নিশ্চয়ই বুঝতে পারছো। আগের অঙ্কটার সঙ্গে দেখো ফলো করো, একই অঙ্ক। তাহলে প্রথম ব্যাংকে রেখেছেন 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছেন 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা। আমি ওপরে লিখে দিচ্ছি, ওপরটা মুছে লিখে দিচ্ছি। দেখো অতএব তিনি প্রথম ব্যাংকে রেখেছেন, যেটা বেরিয়েছে এক্সট্রা, প্রথম ব্যাংকে রেখেছেন 6,000 টাকা আর দ্বিতীয় ব্যাংকে রেখেছেন 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা। আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই। তোমাদের 16 দাগের এবং 17 দাগের অঙ্ক দুটো একই অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। আমি যাচ্ছি এর পরের অঙ্কই। পরের অঙ্ক পড়ো তোমরা। দেখো কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদ দেয়। এই ব্যাংকে ওই ব্যাংকে দীপবাবু বলে একজন ভদ্রলোক বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে এবং টাকা তুলে নেওয়ার আরও 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছেন। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন? অঙ্কটা খুবই সোজা অঙ্ক, একটু স্টেপ বাই স্টেপ অঙ্কটা করো, দেখবে বুঝতে পারবে। প্রথমে দেখো লেখা আছে
5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংক দীপবাবু প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছে। বেশ, তাহলে আমি প্রথমে বার করব 3 মাসের সুদটা। তাহলে আমরা পি দেখতে পাচ্ছি কত, 15,000 টাকা। আর আমরা দেখতে পাচ্ছি কত, দেখো 5% করে সুদ দেয়, 5%। টি দেখতে পাচ্ছি দেখো কত, 3 মাস, 3 মাস মানে কত বছর, 3/12, অর্থাৎ 1/4 বছর। তাহলে আমি আইটা প্রথমে বার করে নিচ্ছি, আই সমান তাহলে 15,000 গুণিত 5/100 গুণিত 1/4, 0 0 0 0, 2 দুগুণে 4, 75, 5 5 25 5, 5 375/2 সমান 187 টাকা 50 পয়সা। দেখো এটা একটা ইন্টারেস্ট বেরিয়ে গেল, 3 মাসের ইন্টারেস্টটা এটা বেরোলো। 3 মাস পর কি হয়েছে, 3 মাস পর সে 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে আসল তাহলে কত থাকছে, 3 মাস পর আসল দেখো টোটাল 15,000 টাকা ছিল, 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে থাকছে 12,000 টাকা। এই 12,000 টাকা আবার তাকে ইন্টারেস্ট করছে 12,000 টাকা আরও 3 মাস পর, 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। বেশ, 3 মাসের আমি ইন্টারেস্ট কষবো। তাহলে আই সমান একবারে বসিয়ে দাও, তাহলে 12,000 গুণিত 5/100 গুণিত 3 মাস মানে 1/4, 0 0, দেখো 12,000 গুণিত 5/100 গুণিত 1/4, 0 0 কেটে দাও, তাহলে এটা কেটে দিলে তোমার থাকবে 30, তার মানে 150 টাকা। তাহলে এইটাও 150 টাকা তোমার হলো। তাহলে 3 মাস পর আবার সে কী করেছে না 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে আসলটা কত হচ্ছে আবার 3 মাস পর, তাহলে আসল হচ্ছে দেখো 12,000 টাকা ছিল, তার সঙ্গে আবার 8,000 টাকা জমা দিয়েছে, তার মানে 20,000 টাকা, 20,000 টাকা তোমার পি হচ্ছে। তাহলে আবার এবার সুদ দেখো 20,000 ইন্টু 5/100 ইন্টু বলছে দেখো বছরের শেষে, বছরের শেষে মানে আমি 3 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে, তাহলে রইলো কত 6 মাস, 6 মাস মানে কত না 1/2 বছর, ওই জন্য এটা হাফ করছি। তাহলে 500 টাকা আবার ইন্টারেস্ট হলো 500 টাকা। তাহলে টোটাল সে কত টাকা পাচ্ছে দেখো, 20,000 টাকা তার আসলটা থাকছে, 187 টাকা 50 পয়সা, 150 টাকা আর 500 টাকা টোটাল এই শুধু এইটা পাচ্ছে। তাহলে 20,000-এর সঙ্গে এই তিনটে যোগ করে দিলেই তোমার টাকাটা বেরিয়ে যাবে। তাহলে বছরের শেষে সে মোট টাকা পাবে কত, এই ওপরটায় মুছে দিচ্ছি, দেখো লিখছি, বছরের শেষে সে মোট পাবে কত পাবে না 20,000 টাকা প্লাস 500 প্লাস 187 টাকা 50 প্লাস 150, এগুলো ইন্টারেস্টগুলো। তাহলে দেখো 7 8 মাঝে 13 3 1 1 2 800, 20,837 টাকা 50, এটাই অ্যান্সার হবে। বছরের শেষে সে 20,837 টাকা 50 পয়সা সে পাবে। লেনদেন করার পর 3,000 টাকা তুলে নিল, আবার 8,000 টাকা জমা দিল, আবার বছরের শেষে সুদ এবং আসল নিয়ে সে 20,837 টাকা 50 পয়সা ফেরত পাবে। ও আশা করি ক্লিয়ার হয়েছে। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের চেষ্টা করে দেবো যতটা সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, এবং বন্ধুদের মধ্যে এই অঙ্কগুলো আমার এই ক্ষুদ্র প্রয়াসকে তোমরা শেয়ার করবে। এরপরের অঙ্কটা দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটা তৈরি করেছেন। তাহলে এই যে 1 বছর তার ইন্টারেস্টে বেড়ে গেছে, তারপর সে কী করেছে না প্রতি মাসে 5200 টাকা বাড়ি ভাড়া দিয়েছে। ধার নেওয়ার পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে তার কতদিনে তিনি শোধ করতে পারবেন। বেশ, তাহলে প্রথমে দেখো পিটা কত, এটা কত দাগ হচ্ছে 19-এর দাগ। দেখো পি সমান হচ্ছে 2,40,000 টাকা, 2,40,000 টাকা। আর সমান দেখো সুদের হার দেওয়া আছে কত 12%, লিখলাম 12%। দেখো টি সমান 1 বছর 1, তাহলে আমি বার করব প্রথমে আইটা সমান, কী বার করবো না 2,40,000 গুণিত 12/100 গুণিত 1, এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কত হচ্ছে 12 0 12 0
4 বারং 48 8 12 গুণ 24 4 28, তার মানে 2,88,000 না 28,800 টাকা, সরি 28,800 টাকা তার ইন্টারেস্ট হচ্ছে, 28,800 টাকা ইন্টারেস্ট, 28,800 টাকা ইন্টারেস্ট হলো। তাহলে সুদ আসল কত হলো, 1 বছর পর সুদ যুক্ত আসল কত হলো না 2,40,000 প্লাস 28,800, তাহলে কত হচ্ছে 2,68,800 টাকা। এই টাকাটা তার অলরেডি দেনা হয়ে গেল, বাড়িটা তৈরি করা অবধি, বাড়িটা তৈরি করা পর্যন্ত তার 2,68,800 অলরেডি দেনা হয়ে গেছে। এবার কী করেছে, বাড়িটা ভাড়া দিয়েছে কত করে না 5,200 টাকা করে বাড়ি ভাড়া দিয়েছে। তাহলে প্রতি মাসে 5,200 টাকা, তাহলে বছরে বাড়ি ভাড়া পাচ্ছেন কত, তাহলে বছরে বাড়ি ভাড়া পান দেখো কত না 5,200 টাকা গুণিত 12, 12 0 0 12 গুণে 24 4 62,400 টাকা বাড়ি ভাড়া পাচ্ছে। কিন্তু বছরে যেমন 62,400 টাকা বাড়ি ভাড়া পাচ্ছে, সঙ্গে সঙ্গে তার ইন্টারেস্টও বেড়ে যাচ্ছে 28,800 টাকা অলরেডি প্রতি বছর তার ইন্টারেস্ট হচ্ছে, প্রতি বছর 28,800 টাকা ইন্টারেস্ট তো বেরিয়েই চলেছে, আবার 62,400 টাকা সে বাড়ি ভাড়া থেকে পাচ্ছে। তাহলে ওই যে ব্যালেন্সটা মানে ওইটা থেকে বিয়ে করে যেটা থাকে সেটাও অরিজিনালি ও ঋণ শোধ করতে পারছে, এবং ও কিন্তু 62,400 টাকায় কিন্তু ঋণ শোধ করতে পারছে না, কারণ 28,800 টাকা তো আর প্রতি মাসে 28,800 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে 62,400 থেকে 28,800 টাকা বিয়োগ করে দাও, তাহলে যে টাকাটা থাকবে সেই টাকাটা সে অরিজিনালি সে ঋণ শোধ করতে পারবে। তাহলে সে প্রতি বছর ঋণ শোধ করেন কত টাকা করতে পারছে না 62,400 টাকা থেকে 28,800 টাকা বিয়োগ করব, 0 0 6 8 1 9 2 1 3 33,600 টাকা, 9 9 3 12 2 1 3 33,600 টাকা সে কী করলো, 33,600 টাকা সে ঋণ শোধ করছে। তাহলে তার ঋণ শোধ করতে মোট সময় লাগছে কত দেখো, তার অলরেডি তার দেনা হচ্ছে 2,68,000, তাহলে সময় লাগে, তাহলে 2,68,800 বাই 33,600 এইটা লাগবে, প্লাস 1 বছর আগে সে বাড়িটা তৈরি করতে শুরু করেছিল, মানে ওই টাকাটাও শোধ করতে পারে না। এইটা হচ্ছে তোমার উত্তর। 0 0 কেটে দাও, 6 8 48 8 24 26, দেখো এটা 8 হচ্ছে কেটে, তাহলে 8 + 1 = 9 বছর। দেখো উত্তর হবে 9 বছর পর সে অলরেডি সব দেনাটা শোধ করতে পারবে। আবার একবার বলছি, দেখো সে 2,40,000 টাকা সে দেনা করেছিল, বাড়িটা তৈরি করতে 1 বছর সময় নিয়েছে, আর হচ্ছে মানে 12% করে তার রেট অফ ইন্টারেস্ট, তাহলে 1 বছর পর তার অলরেডি 28,800 টাকা অলরেডি তার দেনাটা বেড়ে গেল। তাহলে সুদ আসল তার হয়ে গেল 2,40,000 টাকার আসল, 28,800 টাকা তার সুদ, 2,68,000 টাকা 1 বছরের মাথায় তার দেনা অলরেডি হয়ে গেছে। এবার সে বাড়িটা একটা লোককে ভাড়া দিয়েছে, কত করে ভাড়া দিয়েছে না পার মান্থ 5,200 টাকা করে ভাড়া দিয়েছে। তাহলে 5,200 টাকা করে ভাড়া দিয়েছে, তাহলে 12 মাস, 12 মাস মানে 1 বছর, 1 বছর পর সে বাড়ি ভাড়া পাচ্ছে কত না 62,400 টাকা। 62,400 টাকা 1 বছর পর যেমন পেয়ে গেল, তার 1 বছর পর আবার তার দেনাটাও বেড়ে গেল, দেখো 28,800 টাকা দেনা বেড়ে গেল। তাহলে ওই যে মাঝখানে যে ব্যালেন্সটা 33,600 টাকা সে শোধ করতে পারছে, প্রতি বছর কিন্তু 28,800 টাকা বেড়ে যাচ্ছে, যতদিন না পর্যন্ত শোধ করবে ওই 28,800 টাকা তার বেরিয়ে যাবে। তাহলে আমি 33,600 টাকা আমি প্রতি বছর শোধ করতে পারছি। তাহলে কদিন সময় লাগছে দেখো, 2,68,800 টাকা আমরা 1 বছর আগের দেনাটা নয়, 1 বছর পর থেকে আমরা এটা হিসেব করেছি, তার মানে 1 বছর আগে তো সেটা তো শোধ করতে হবে, সেই জন্য এটা 1 বছর যোগ করে দেওয়া হলো। তার টোটাল 9 বছর পর তার দেনাটা শোধ হবে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমি বুঝতে পারছি না, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার। এবার দেখো শেষ অঙ্ক, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক 20 দাগের অঙ্কটা, এই অঙ্কটা পর্যন্ত করাবো, বাকি ছোটো অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমি অন্য সময় তোমাদেরকে আবার একটা ভিডিও করে এগুলো পরিষ্কার করে দেবো। দেখো 20 অঙ্কটা দেখো, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে প্রত্যেক মেয়ের 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%, মেয়েদের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করবেন। তাহলে নিশ্চয়ই যে মেয়েটার বেশি বয়স সেই মেয়েটার টাকাটা কম দিন খাটবে, আর যে মেয়েটার কম বয়স সেই মেয়েটার টাকাটা বেশি দিন খাটবে। তাহলে বড় মেয়ের টাকাটি খাচ্ছে, দেখো বড় মেয়েটার 13 বছর বয়স, 18 বছর বয়সে
সে টাকাটা পাবে। তাহলে বড় মেয়ের টাকাটি খাটছে দেখো, তাহলে বড় মেয়ের টাকা খাটবেই লিখছি, খাটবে দেখো, তাহলে 18 বছর তার বয়স হবে, আর তার বয়স হচ্ছে এখন 13 বছর, তাহলে 5 বছর টাকাটা খাটবে। আর ছোটো মেয়ের টাকা খাটবে দেখো, ছোটো মেয়ের 18 বছর বয়সে পাবে, ছোটো মেয়েটার বয়স হচ্ছে 8 বছর, তাহলে 10 বছর ওর টাকাটা খাটতে পারবে। তাহলে ওরা পাচ্ছে কত টাকা শেষে পাচ্ছে, মানে সুদ আসল কত পাচ্ছে, সুদযুক্ত আসল ওরা টোটাল পাবে 1,20,000 টাকা পাবে শেষে, বছরের শেষে। কারণ আমরা পিটা জানি না, তাহলে আমরা পিটা ধরে নিচ্ছি 100, ধরে নিচ্ছি 100 ধরে নিচ্ছি, পি ধরো 100 ধরছি, পি 100 ধরিলাম, 100 ধরি। সময় টি হচ্ছে 5 বছর, এইখানে লিখে দেবে বড় মেয়ে। আচ্ছা, আর হচ্ছে তোমার কত, রেট অফ পার্সেন্টেজ দেওয়া আছে দেখো 10%, তাহলে আমরা আইটা বার করি। আই সমান দেখো 100 গুণিত 5 গুণিত 10/100, তাহলে হচ্ছে 50 টাকা, 50 টাকা হচ্ছে আই। তাহলে সুদ আসল কত হচ্ছে, সুদযুক্ত আসল, তাহলে 100 টাকা আসল, 50 টাকা সুদ সমান 150 টাকা, 150 টাকা। তাহলে এবার 150 টাকা সুদ আসল হচ্ছে যখন আমরা 100 টাকা আসল ধরছি, আর আমার সুদ আসল হচ্ছে কত, 1,20,000 টাকা। তাহলে এইভাবে ঐকিক নিয়মে করে দাও যে 150 টাকা সুদ আসল যখন 100 টাকা, ঠিক এইভাবে লিখবে। 1 টাকা সুদ আসল যখন 100/150 টাকা, আর 1,20,000 টাকা আমাদের টার্গেট, মানে ওই টাকাটা ওরা পেয়েছে। তাহলে তোমার 100 গুণিত 1,20,000 বাই, এটা কেটে দাও 15, 8 15 120, এটা 8,000, দেখো 80,000 টাকা হচ্ছে, দেখো 80,000 টাকা বড় মেয়ের টাকাটি আসল হচ্ছে, বড় মেয়ের টাকাটি 80,000 টাকা রাখলে সে 1,20,000 টাকা পাবে 5 বছর পর। এবার ছোটো মেয়েরটা মুছে দিচ্ছি দেখো, ছোটো মেয়ের ক্ষেত্রে কি দেখো, ছোটো মেয়ের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশি দিন পাচ্ছে। তা আবার এবার এইভাবে লিখবে ছোটো মেয়ে, ঠিক এইভাবে যেমন করছি তেমনভাবে বার করবে। ছোটো মেয়ের আসল তাহলে ধরি, আসল পি সমান 100 টাকা ধরলাম, এটা ধরি। আচ্ছা, সময় টি সমান দেওয়া আছে দেখো 10 বছর, আর আর সমান তোমার 10% আমাদের জানা আছে। তাহলে আইটা বার করবো, তাহলে 100 গুণিত 10 গুণিত 10/100, তাহলে 100 টাকা হচ্ছে দেখো, 100 টাকা হচ্ছে আইটা। তাহলে সুদ আসল কত হচ্ছে, 100 + 100 সমান 200 টাকা। তার মানে এই যে 100 টাকাটা আমরা ধরেছিলাম পি মানে আসল, এই 100 টাকাটা ইন্টারেস্ট হলো, তাহলে সুদ আর আসল হচ্ছে তোমার 200 টাকা। আবার সেই আগেরটার মতনই 200 টাকা সুদ আসল হয়, সুদ আসলের স্ববৃদ্ধি মূল্য বলে, সুদ আসল মিনস হচ্ছে স্ববৃদ্ধি মূল্য বলা যায়। সুদ আসল যখন 100 টাকা, যখন 100 টাকা, দেখো 1 টাকা সুদ আসল যখন 100/200, আর আমার টার্গেট তো 1,20,000, দুজনেই একই টাকা পেয়েছে। তাহলে 100 গুণিত 1,20,000/200, দেখো 60,000 টাকা। তাহলে বড় মেয়ে, যেহেতু বড় মেয়ের টাকাটা বেশি রাখতে হচ্ছে কেন বলো তো, বড় মেয়ের টাকাটা আমাদের 80,000 টাকা বেরিয়েছিল কেন বলো তো, বড় মেয়ের যে সময়টা কম পাচ্ছে ওই জন্য 80,000 টাকা ইনভেস্ট করতে হয়েছিল, আর ছোটো মেয়ের সময়টা বেশি পাচ্ছে বলে কম টাকা ইনভেস্ট করে একই পরিমাণ টাকা পেলো, 60,000 টাকা পেলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো আমি এবার মুছে দিচ্ছি অঙ্কটা। তোমরা যদি তোমরা অঙ্কগুলো বুঝতে না পারো অবশ্যই অঙ্কগুলো রিভাইন্ড করবে, করে বুঝতে না পারলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তা এছাড়াও আমি প্রত্যেকটা চ্যাপ্টার প্লেলিস্ট করে দেবো, আমার চ্যানেলে তুমি যাবে, যে ক্লিক করবে, আমার প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার তুমি একবারেতেই পেয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, এর পরের দিন অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।